সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থীরা সবাই আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। যেহেতু করোনার এখন খুবই খারাপ অবস্থা যাচ্ছে, সবাইকে অনুরোধ করব যার যার জায়গায় আমরা যেন সচেতন থাকি। হ্যাঁ, এটা তো আসলে একক এরকম না যে শুধু আমি অসুস্থ হলাম, তা আমি অসুস্থ হলে আমার পরিবারের মানুষের অসুস্থ হওয়ার সম্ভাবনা একটু বেশিই থাকে, তাই না? এই জন্য সবাই একটু সাবধানে থাকবে। আমরা চতুর্থ অধ্যায়ে আছি। আমরা পরম বিস্তার পরিমাপ দেখেছিলাম এর আগে। পরম বিস্তার পরিমাপে ছিল পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান আর চতুর্থ ব্যবধান। আজকে আমরা দেখব আপেক্ষিক বিস্তার পরিমাপ। ঠিক এই আপেক্ষিক বিস্তার পরিমাপ যদি আমি পরিমাপগুলো গাণিতিকভাবে নির্ণয় করতে চাই, তাহলে কিন্তু তার আগে আমাকে অনপেক্ষ বিস্তার পরিমাপ আগে জানতে হবে। হ্যাঁ, কারণ এখানে আমি দেখো যে প্রথমেই যখন বের করব পরিসরাঙ্ক যখন আমার বের করতে হবে, তখন আমাকে পরিসরটা জানতে হবে। আর এই পরিসরটা কিসের? অনপেক্ষ বিস্তার পরিমাপের। এই জন্য আগে অনপেক্ষটা আমরা পড়ব খুব ভালো করে, তারপর আমরা আপেক্ষিকটা পড়ব। তাহলে আজকে আমরা দেখব যে আপেক্ষিক বিস্তার পরিমাপের 4টি পরিমাপ। প্রথমেই আসি পরিসরাঙ্ক বা পরিসরের সহগ। এটাকে ইংলিশে বলে the coefficient of range। যেহেতু পরিসর ছিল আমাদের আগে, তাহলে কোনো তথ্য সারির পরিসরকে তার বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের সমষ্টি দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে পরিসরাঙ্ক বলে। তাহলে পরিসরাঙ্ক বের করতে আমাকে পরিসরটা জানতে হবে। পরিসর কি ছিল? একটা জিনিস একটু যদি ভেঙে দেখায় তাহলে মনে হয় সহজ হয়। পরিসর ছিল বৃহত্তম মান মাইনাস ক্ষুদ্রতম মান। ঠিক আছে, পরিসরটা বৃহত্তম মান ডিভাইডেড বাই মাইনাস ক্ষুদ্রতম মান। পরিসরটা পার্থক্য ছিল, হ্যাঁ, ডিভাইডেড বাই এখানে আছে তোমার বৃহত্তম মান প্লাস ক্ষুদ্রতম মান। তাই না? তাহলে বৃহত্তম মান, ক্ষুদ্রতম মান যদি আমি এখানে পরিসর মনে রাখতে নাও পারি, তাহলে খুব ইজি। পরিসরাঙ্কটা কি হবে? নিচে বৃহত্তম মান এবং ক্ষুদ্রতম মানের সমষ্টি, আর উপরে বৃহত্তম মান এবং ক্ষুদ্রতম মানের ব্যবধান। ঠিক আছে, ব্যবধানকেই বলে পরিসর। একে আমরা শতকরায় প্রকাশ করব। দেখো এখানে কিন্তু শতকরা মানে আমরা শতকরায় প্রকাশ করব এই কারণে অনেক পরিমাপ আছে আমরা কম্পেয়ার করতে পারি না, হ্যাঁ, ইউনিটের কারণে। ইউনিট বলতে কি? যেমন দৈর্ঘ্যের ইউনিট কি? মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, হ্যাঁ, কিলোমিটার হতে পারে। আবার ওজনেরটা কি? গ্রাম, কিলোগ্রাম, তাই না? তাহলে এই ধরনের ইউনিটের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে কম্পেয়ার করতে পারি না। এগুলো আমরা সবগুলো শতকরায় প্রকাশ করব, হ্যাঁ, 100তে প্রকাশ করব। তাহলে পরিসরাঙ্কটা কি? পরিসরাঙ্ক পরিসরকে যদি আমরা বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের সমষ্টি দ্বারা ভাগ করি এবং শতকরায় প্রকাশ করে যে মানটি পাবো সেটাই পরিসরাঙ্ক। এবার আসো দেখি গড় ব্যবধানাঙ্ক। ঠিক আছে, গড় ব্যবধানাঙ্কের ক্ষেত্রেও তোমাকে আগে গড় ব্যবধান জানতে হবে। গড় ব্যবধানটা কি? তারপর আমরা গড় ব্যবধানকে ব্যবহার করে গড় ব্যবধানাঙ্ক বের করব। এখানে দেখো ডেফিনেশনে কি বলেছে? কোনো নিবেশনের গড় ব্যবধানকে এর সাথে সংশ্লিষ্ট নিজ নিজ মধ্যক মান দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে শতকরায় প্রকাশ করলে যে মান পাওয়া যায় তাই
হচ্ছে গড় ব্যবধানাঙ্ক। এবার আসো গড় ব্যবধানাঙ্ক, এখানে আমার আগে গড় ব্যবধানটা লাগবে। তাহলে গড় ব্যবধানটা কি ছিল? গড় ব্যবধান এমডি, মিন ডেভিয়েশন ছিল সামেশন এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন। ঠিক আছে, এটা ছিল আমার গড় ব্যবধান। এখন এই এক্স বারের জায়গায় আমরা কি ব্যবহার করব? এম ই ব্যবহার করতে পারি, এম ও ব্যবহার করতে পারি, মানে মধ্যক প্রচুরক সব দিয়ে আমরা বের করতে পারবো। এখন বলেছে যে কোনো নিবেশনের গড় ব্যবধানকে এর সাথে সংশ্লিষ্ট নিজ নিজ মধ্যক মান দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায়, তাকে শতকরায় প্রকাশ করলে যে মান পাওয়া যায়, তাই হচ্ছে গড় ব্যবধানাঙ্ক। এখন আমি যখন এক্স বার দিয়ে গড় ব্যবধান বের করব, তখন আমাকে এক্স বার দিয়ে ভাগ করতে হবে তাকে। হ্যাঁ, যখন মিন ডেভিয়েশনে আমি এম ই দ্বারা বের করব, তখন আমাকে এম ই দ্বারা ভাগ করতে হবে। যখন এম ও দ্বারা আমি নির্ণয় করব, তখন এম ও দ্বারা ভাগ করতে হবে। তখন আমি পাবো যে গড় ব্যবধানাঙ্ক। ঠিক আছে, তাহলে এই গড় ব্যবধানাঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, হ্যাঁ, যেটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং এর দ্বারা অবশ্যই পরীক্ষায় তোমরা প্রশ্ন পাবে, হ্যাঁ, অঙ্ক থাকবে। তাহলে গড় ব্যবধানাঙ্ক বের করতে হলে আমাকে আগে গড় ব্যবধানটা কি সেটা জানতে হবে। তাহলে এমডিটা কি ছিল? প্রতিটি মান হতে এই যে মধ্যক মানের ব্যবধানের সমষ্টিকে মোট পদ সংখ্যা দ্বারা ভাগ করলে তাকে গড় ব্যবধান বলে। হ্যাঁ, আর ব্যবধানাঙ্ক হচ্ছে কোনো নিবেশনের গড় ব্যবধানকে এর সাথে সংশ্লিষ্ট নিজ নিজ মধ্যক মান। মধ্যক মান কি ছিল? গড়, মধ্যমা, প্রচুরক। তাহলে নিজ নিজ মধ্যক মান দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায়, তাকে শতকরায় প্রকাশ করলে সেটাই হবে কি? গড় ব্যবধানাঙ্ক। এটাকে সিএমডি দ্বারা প্রকাশ করা হয়, মানে কোএফিসিয়েন্ট অফ কি মিন ডেভিয়েশন। এবার আসো বিভেদানাঙ্ক। বিভেদানাঙ্কতে দেখো তোমার বলছে যে কোনো তথ্য সারির পরিমিত ব্যবধানকে তার গাণিতিক গড় দ্বারা প্রকাশ ভাগ করলে শতকরা প্রকাশ করলে তাকে বিভেদানাঙ্ক বলে। তার মানে সিভিটাকে কি বলছি? সিভি বিভেদানাঙ্ক হচ্ছে পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধান সিগমা দ্বারা প্রকাশ করা হয়। গাণিতিক গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয় ইন্টু 100। তাহলে পরিমিত ব্যবধানটা কি ছিল? আমরা তো গড় ব্যবধান দেখলাম, তাহলে পরিমিত ব্যবধানটা কি ছিল? সিগমা ইজ ইকুয়াল টু ছিল রুট ওভার, ঠিক যেটা গড় ব্যবধান ছিল সেটারই তোমার হচ্ছে বর্গমূল এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। ঠিক আছে, তাহলে এটা ছিল তোমার পরিমিত ব্যবধান। এখন তাহলে বিভেদানাঙ্ক বের করার জন্য, সিভি বের করার জন্য আমার কি লাগবে? সিগমা ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100। তাহলে এই সিগমা বের করার জন্য আমাকে এই সূত্র ব্যবহার করতে হবে। ঠিক আছে, যখনই এটার স্কয়ার আর রুট থাকবে না, তখনই সেটা কি হবে? এমডি হবে। একই জিনিস কিন্তু, হ্যাঁ, যখনই স্কয়ার রুট থাকবে না তখন সেটা এমডি, আর যখন স্কয়ার রুট দিবে তখন সেটা হবে যে পরিমিত ব্যবধান। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এটা কিন্তু কখন লাগে আমি এখনই বলে দিচ্ছি। এই সিভিটা হচ্ছে সব থেকে বেশি তোমার দরকার হয় কম্পেয়ারে, পার্থক্য করতে। ধরো দুটি কারখানা এ আর বি, এই দুটি কারখানার মধ্যে সব থেকে কোনটা বেশি ভালো? ঠিক আছে, তাহলে সিভির মান যার কম হবে সেই কোম্পানিটা ভালো হবে। ঠিক আছে, সিভির মান
যে কোম্পানির কম হবে সেই কোম্পানিটাই বেশি ভালো হবে। এখানে আরেকটা জিনিস আছে তোমার, যেমন ধরো মহিলা এবং পুরুষ, হ্যাঁ, মহিলা এবং পুরুষের মধ্যে বললো যে মহিলা পুরুষ না, যদি এখন ধরো যে কোনো একটি কারখানায় এ পণ্যের চাহিদা এবং বি পণ্য, দুটি পণ্য উৎপাদিত হয়, হ্যাঁ, এ পণ্য এবং বি পণ্য। তাহলে দুটি উৎপাদিত পণ্যের মধ্যে কোনটির চাহিদা বেশি, সেই ক্ষেত্রে তোমাকে কি দেওয়া থাকবে? গড় দেওয়া থাকবে, কারণ এখানে তো তোমার গড়টা লাগবে, তাই না? তাহলে কোনটির চাহিদা বেশি, এখন যখন এরকম বলবে যে কোনটির চাহিদা বেশি, তখন তোমাকে সেটা অবশ্যই মনে রাখতে হবে যে এখন ধরো একটা কোম্পানিতে এ পণ্য উৎপাদিত হয়, বি পণ্য উৎপাদিত হয়, সি পণ্য উৎপাদিত হয়, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে তোমার এ পণ্যের এক্স বার দেওয়া থাকবে, বি পণ্যের এক্স বার দেওয়া থাকবে, সি পণ্যের এক্স বার দেওয়া থাকবে। সাপোজ এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে? তাহলে এখানে পরিমিত ব্যবধানও দেওয়া থাকবে, সিগমা এ, সিগমা বি এরকম দেওয়া থাকবে, হ্যাঁ। তাহলে বললো যে এই তিনটি পণ্যের মধ্যে কোন পণ্যটির চাহিদা সব থেকে বেশি, তখন সেই ক্ষেত্রে আমার এই সিভিগুলো বের করতে হবে। সিভিগুলো বের করার পর আমাকে দেখতে হবে কার কোন পণ্যটির সিভির মান, ধরো সিভির মান এটা 11.20, সিভি বি এর ক্ষেত্রে ধরো এখানে 23.50, হ্যাঁ। আর ধরো সিভি সির ক্ষেত্রে, সিভি সি এর ক্ষেত্রে তোমার আসলো যে 10.25%। আমি বলেছি যে সিভির মান সব থেকে কম যেটা, সেই পণ্যটাই বেশি ভালো হবে, কিংবা সেটাই সব থেকে বেশি ভালো হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো এর আছে 11, বির আছে 23, আবার সির আছে তোমার 10.23%। তাহলে এই সিরটা সব থেকে ভালো হবে, কারণ এটার মান সব থেকে ছোট, ঠিক আছে? তাহলে এরকম কম্পেয়ারের ক্ষেত্রে ধরো এখন যদি বলি যে জামাল এবং কামালের মধ্যে কে সব থেকে বেশি ভালো স্টুডেন্ট, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই সিভিটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? তার মানে সিভির জন্য তোমার কী কী লাগবে? সিভির জন্য তোমার সিগমা বের করতে হবে আর এক্স বার লাগবে। সিগমা বের করার সূত্রটা কী ছিল? √summation xi minus x bar whole square divided by n, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার বিভেদনাঙ্ক। এটা খুব ইম্পর্টেন্ট, এটা যদি অঙ্ক করতে চাও দেখবে যে করতে করতে তোমাকে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? এটা সবসময় লাগবেই তোমার এই অধ্যায়ের জন্য। এবার আসো চতুর্থ ব্যবধানাঙ্ক। চতুর্থক ব্যবধানাঙ্ক কোনটাকে বলে? কোনো তথ্য সারির তৃতীয় চতুর্থক হতে প্রথম চতুর্থকের পার্থক্যকে তৃতীয় চতুর্থক ও প্রথম চতুর্থকের সমষ্টি দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে শতকরায় প্রকাশ করলেই সেটা হবে কি? চতুর্থক ব্যবধানাঙ্ক। তাহলে চতুর্থক ব্যবধানাঙ্কের ক্ষেত্রে তোমার কি লাগবে? Q3 minus Q1 divided by Q3 plus Q1, তাই না, ইন্টু 100। এবার এটা তো গেল। Q3 তোমার সরাসরি দেয়া থাকতে পারে, আবার তোমাকে বের করতে হতে পারে। কি রকম? তোমাকে দেওয়া হলো 2, 3, 10, 8, 5, 7, 12 এরকম তথ্য সারি দেওয়া আছে। তথ্য সারি থেকে তোমাকে কী করতে হবে? এগুলো সব সাজিয়ে নিতে হবে, হ্যাঁ। সবগুলো সাজিয়ে নেওয়ার পর তোমাকে Q3 বের করতে হবে। Q3 সূত্র কী ছিল? Q3
আর Q1 এর সূত্র কী ছিল? Q3 এর সূত্র আমরা জানি যে 3n ডিভাইডেড বাই 4 প্লাস এখানে তম পদ না, আবার 3n 4 প্লাস 1 তম পদ। আবার Q1 এর ক্ষেত্রে কী ছিল? এটা Q3। Q1 এর ক্ষেত্রে কী ছিল? যে n/4 প্লাস n/4 প্লাস 1 তম পদ, তাই না? মনে পড়ে কি? এটা কিন্তু চতুর্থক ব্যবধান আমি পড়িয়েছি। তাহলে চতুর্থক ব্যবধান তোমাকে আগে ভালো করে জানতে হবে এই চতুর্থক ব্যবধানাঙ্ক বের করতে হলে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের চতুর্থক ব্যবধানাঙ্ক। তাহলে আমাদের অনপেক্ষ বিস্তার পরিমাপ এ 4টি পরিমাপটাই আছে। এখন আমি কিছু প্রশ্ন তোমাদের দিব, সেটা তোমাদের খাতায় লিখে রাখবে ডেট সহ, ঠিক আছে? ডেট সহ, এটা ডেট লিখবে হচ্ছে তোমার আজকে 25, লিখে রাখবে হচ্ছে 25/4/2021, ঠিক আছে? এই ডেট দিয়ে এই প্রশ্নের উত্তরগুলো লিখে রাখবে খাতায়, ঠিক আছে? আমি এটা চেক করব। তাহলে ডেট কত দিবে? 25/4/2021, ঠিক আছে? প্রথমে আসো বিস্তার পরিমাপ, পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান, চতুর্থক ব্যবধান, ভেদাঙ্ক, বিভেদাঙ্ক, এগুলোর সংজ্ঞা লিখবে, ঠিক আছে? প্রত্যেকটা সংজ্ঞা লিখবে। সংজ্ঞা লেখার পর আসো আদর্শ বিস্তার পরিমাপের বৈশিষ্ট্য লেখো। কোনটি আদর্শ বিস্তার পরিমাপ? যুক্তিসহ লিখো। এটা বইয়ে দেয়া আছে। বইয়ে চতুর্থক ব্যবধানাঙ্ক এর পরে খুঁজে দেখবে যে আদর্শ বিস্তার পরিমাপের বৈশিষ্ট্য, ঠিক আছে? একদম সুন্দর করে দেয়া আছে। এখন আমি যদি সব কিছুই লিখে দেই তাহলে দেখা যাবে যে তোমাদের খুঁজে খুঁজে পড়াটা এই জিনিসটা হবে না। যখন তোমরা এটা খুঁজতে যাবে তখন বইটা ধরতে হবে, বইয়ের ওই একটা জিনিস পড়তে গেলে আরও 10টা জিনিস পড়তে হবে, হ্যাঁ? এই জন্য তোমরা এই প্রশ্নগুলো নিজেরা খুঁজে খাতায় লিখবে। আদর্শ বিস্তার পরিমাপের বৈশিষ্ট্য কি? আবার বইয়ের পিছনেও অনেকগুলো সৃজনশীল প্রশ্ন আছে, তার সাথে অনেকগুলো অ্যান্সারও দেয়া আছে, হ্যাঁ? সেগুলোও তোমরা খুঁজে দেখে লিখতে পারো, কিন্তু তোমাকে খুঁজতে হবে, বইটা খুলতে হবে, এটা হচ্ছে মেইন বিষয়। আদর্শ বিস্তার পরিমাপের বৈশিষ্ট্য লিখবে এবং কোনটি আদর্শ বিস্তার পরিমাপ, কেন, সেখানে লেখা আছে। প্রত্যেকটা আদর্শ পরিমাপ না, প্রত্যেকটা পরিমাপের তুলনামূলক করার পর একটি পরিমাপকে বলা হয়েছে যে এটি আদর্শ বিস্তার পরিমাপ, কিন্তু সেটাকে কেন বলা হয়েছে সেটা তোমরা যুক্তিসহ খাতায় লিখবে। পরিসর কখনো ঋণাত্মক হতে পারে না, এই সবগুলোই প্রশ্নের উত্তর বইয়ে দেওয়া আছে। পরিসর কখনো ঋণাত্মক হতে পারে না, ব্যাখ্যা করো। বিভেদানাঙ্ক একটি এককবিহীন সংখ্যা, ব্যাখ্যা করো। বিভেদানাঙ্ক বলতে কি? একটু আগে যে পড়িয়েছি সিভি, ঠিক আছে? সিভিটাকে আমি যখন লিখেছিলাম যে খেয়াল আছে, সিভি এ, সিভি বি, সিভি সি যখন লিখেছিলাম তখন শুধু মান লিখেছিলাম পার্সেন্টেজে, হ্যাঁ, 2-3%, তারপরে এখানে ছিল কত 23 এখানে ছিল 1%, হ্যাঁ, এখানে পার্সেন্ট লিখেছি, পার্সেন্টের পরে কিন্তু আর কিছু লিখিনি, হ্যাঁ? তাহলে আমি বলেছিলাম কি পার্সেন্ট আমাদের লিখতে হবে, কিন্তু এখানে কি আমি লিখেছিলাম যে কিলোগ্রাম কিংবা কিলোমিটার কিংবা গ্রাম, এরকম কিছু লিখেছিলাম? এরকম কিছু কিন্তু লিখিনি, কিন্তু সেটা কেন না, হ্যাঁ? সিভি একটা হচ্ছে এককবিহীন, মানে এরকম কিলোগ্রাম মিটার এগুলো ছাড়া একটা সংখ্যা, কেন সেটা ব্যাখ্যা করতে হবে এবং সেই ব্যাখ্যাটা বইয়ে দেয়া আছে। এবার আসো, পরিমিত ব্যবধান কখন সর্বনিম্ন মান গ্রহণ করে, ব্যাখ্যা করো। এখানে পরিমিত ব্যবধানও আমি একটু আগে আলোচনা করেছি। পরিমিত ব্যবধান সিগমা হচ্ছে তোমার
কি ছিল, সামেশন xi মাইনাস এক্স বার ডিভাইডেড বাই n হোল স্কোয়ার। বলছে কখন সর্বনিম্ন মান কি করবে, গ্রহণ করবে। ঠিক আছে, ধরো এখন যদি এক্স স্কোয়ার, সাপোজ এখানে এক্স স্কোয়ার, এখানে যদি 2 2 2 তিনটা সংখ্যা আছে, তাহলে এদের গড় কত হবে, এক্স বার কত হবে, ইজ ইকুয়াল টু 2 হবে এক্স বার, তাই না? তাহলে প্রত্যেকটা থেকে যদি তুমি মাইনাস করো, 2 মাইনাস মানে x1 মাইনাস এক্স বার 2 প্লাস এখানে হোল স্কোয়ার দাও, আবার 2 মাইনাস 2 হোল স্কোয়ার, আবার 2 মাইনাস 2 হোল স্কোয়ার, তাহলে আলটিমেটলি কত আসবে, এখানে 0 আসবে না? তাহলে উপরে যদি 0 হয়ে যায় তাহলে নিচে যত 100 থাকুক, কোটি থাকুক, কোনো লাভ নেই। তাহলে এটার মান কত আসবে, 0ই আসবে। তাহলে এই যে এখানে জানতে চেয়েছে যে পরিমিত ব্যবধান কখন সর্বনিম্ন মান গ্রহণ করে, মানে 0 মান কখন গ্রহণ করে কিংবা কখন 0 হয়, সেই ব্যাখ্যাটা জানতে চেয়েছে। এটাও কিন্তু বইয়ে দেয়া আছে, খুঁজে দেখবে, সবগুলো প্রায় একসাথেই দেয়া আছে। দুটি তথ্য সারির তুলনার জন্য গড়ে যথেষ্ট মন্তব্য করো। কি বলেছিলাম যে একজন 10 একটা সাবজেক্টে 2 আর একটা সাবজেক্টে হচ্ছে তোমার ধরো 12 পেয়েছে, 18 পেয়েছে, হ্যাঁ, তাহলে তার মোট কত আসলো, 30, তাই না? আরেকজন 10 করে পেয়েছে তিনটা সাবজেক্টে, তারও কত আসলো, 30, তাই না? তাহলে বলি এই এ এবং বির মধ্যে পার্থক্য কি? যদি শুধুমাত্র আমি গড়ের কথা চিন্তা করি, গড় তোমার কত আসবে, এখানে 10, এখানেও গড়ে কত আসবে, 10, এটা 3 দিয়ে যদি ভাগ করি, এটাও 3 দিয়ে ভাগ করি, তাই না? আমার তো তাহলে এক্স বার সমান আসলো, এক্স বার এ এবং বির জন্য দুইটাই হচ্ছে 10। তাহলে আমি কাকে ভালো বলবো, কাকে খারাপ বলবো, আমি কি জানি না। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, বিস্তার পরিমাপে যেতে হবে। হ্যাঁ, বিস্তার পরিমাপে গেলে এই যে এখানে একজন যে 2 পেয়েছে, 2 কি কোনো নম্বর হলো না। তাহলে এই যে 2 পেয়েছে সেই জিনিসটা বের হয়ে আসবে, সেই জায়গায় আমি কম্পেয়ার করতে পারবো যে বিটা তুলনামূলকভাবে ভালো, কারণ সে সবগুলো সাবজেক্টেই 10 করে পেয়েছে। তাহলে এই ব্যাখ্যাটাই হচ্ছে তোমাকে এখানে লিখতে হবে, এটাও বইয়ে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এগুলো খাতায় লিখে রাখবে, নেক্সট ক্লাসে আমরা অঙ্ক করব। ঠিক আছে, তাহলে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই এই হোমওয়ার্কটা যেন আমি খাতায় পাই। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।